দার্জিলিং, যা বাঙালির সবচেয়ে প্রিয় হিল স্টেশন। যদিও ট্যুরিস্টের আনাগোনা সারা বছরই লেগে থাকে, তবে খরচাপাতি এবং সুযোগ সুবিধা প্রতিটা সিজনেই আলাদা। অফ সিজন আর অন সিজনের মধ্যে হোটেল এবং গাড়িতে প্রায় 30 to 40% রেটের ডিফারেন্স থাকে। সিজনে এলে কিন্তু পরিষ্কার ল্যান্ডস্কেপটা আপনি আরামসে পাবেন। আজকের ভিডিওতে আমরা অফ সিজন এবং অন সিজনে কী কী সুবিধা এবং অসুবিধা আপনারা ফেস করবেন তা জানাবো, তাও দার্জিলিংয়ের 7 পয়েন্ট ঘুরতে ঘুরতে। প্রত্যেক মাসের 19 তারিখ কিন্তু এখানকার রোপওয়ে বন্ধ থাকে। প্রচুর স্ট্রেংথ লাগে, ফিজিক্যাল স্ট্রেংথ খুব দরকার এটাতে। মন যতই বিক্ষিপ্ত থাকুক না কেন, যতই অশান্ত থাকুক না কেন, এখানে এলে কিন্তু একদম শান্ত হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখতে দেখতে দার্জিলিংয়ের সিজন শুরু হতে চললো, যদিও আমার আশাটা কিন্তু অফ সিজনেই। তো আজকের ব্লগে থাকবে অফ সিজন এবং অন সিজনে দার্জিলিংয়ের রেটের কী কী পার্থক্য, কী কী ফেসিলিটির পার্থক্য, প্লাস ক্লাইমেটের কী কী পার্থক্য, সব কিছু। এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা হোটেল মার্ভেল ইন্টারন্যাশনাল থেকে হোটেল প্রধানে শিফট করেছি, কারণ কি এদের রুম ফাঁকা ছিল না। এইটা হচ্ছে হোটেল মার্ভেল ইন্টারন্যাশনাল, আর এই দিকটা হচ্ছে, এইখানটা হচ্ছে হোটেল প্রধান, আর এটাই হচ্ছে হোটেল প্রধানে আমাদের রুম। একটা বিশাল বড় মাস্টার বেড আছে সামনে, এখানে ইন্টারকম ফোন আছে, ছোট একটা ছোট্ট একটা বেডসাইড টেবিল আছে, এখানে খাওয়ার জন্য টেবিল, জাগ, গরম জল করার জন্য হিটার, গ্লাস, একটা বড় আয়না আছে, আর এইদিকে একটা টি টেবিল আছে, আর এখানে একটা কাবার্ড আছে, টিভি আছে। কাবার্ডটা দেখি, কাবার্ডটা তো বড় কাবার্ড মনে হচ্ছে। হ্যাঁ, কাবার্ড কিন্তু একটা বড় কাবার্ড দিয়েছে, একটা বড় কাবার্ড দিয়েছে। আর এইখানে বাথরুম, এখানে গিজার। আমাদের প্ল্যান ছিল যে থার্ড ডেতে শিলং চলে যাওয়ার, যে কারণে আমরা আগের হোটেলটা মানে হোটেল মার্ভেল 2 দিনের জন্য বুক করেছিলাম। কিন্তু আজকে ওদের রুম খালি নেই, সিজন শুরু হয়ে গেছে, আমি অলরেডি বলেছি। যে কারণে এই হোটেলটা হোটেল প্রধান মার্ভেলের একদম অপোজিটেই। এই রুমটার ভাড়া আমাদের পড়েছে কিন্তু 1000 টাকা পার ডে প্লাস ট্যাক্স। ওখানে ছিল 1200 টাকা পার ডে। দুটো রুমের মধ্যে পার্থক্য এটাই যে এখানে ইন্টেরিয়ারের কাজ অত কিছু নেই, ইন্টেরিয়ার ডিজাইন ওখানে খুব সুন্দর করে করা ছিল, এটা মেন পার্থক্য। আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে এই রুমটা একটুখানি ছোট, মানে ওর তুলনায় রুমটা একটু ছোট। বাকি কিন্তু অ্যাজ সাচ মোরালেস সমানই সব দিক থেকে। আর ঠিক প্রধানের উল্টো দিকে এই একটা দোকান আছে, দার্জিলিং সুইটস। এইটা হচ্ছে দার্জিলিং সুইটস। আপনারা যদি মোমো খেতে খেতে ক্লান্ত হয়ে যান, তাহলে রুটির স্বাদ যদি পেতে হয়, তাহলে কিন্তু এদের এখানে আপনাকে একবার আসতে হবে। এরপর ব্রেকফাস্ট করে এগোই আজকে দার্জিলিং ঘুরতে। চলুন। দার্জিলিংয়ে থাকার অনেক অপশানস আছে, হোটেল, রিসর্ট, গেস্ট হাউস, হলিডে হোম। আপনি আপনার পছন্দের জায়গা বেছে নেবেন। অফ সিজনে মল রোডে থাকার খরচা মোটামুটি দিন প্রতি 2000 থেকে 2500 টাকা, আর সিজনে সেটাই বেড়ে হয় দিন প্রতি 5000 থেকে 6000 টাকা। আর এইচডি লামা স্ট্রিটে সমান ফেসিলিটিযুক্ত হোটেলগুলোর অফ সিজনে ভাড়া হচ্ছে 800 থেকে 1200 টাকা, আর সিজনে ভাড়া 2200 থেকে 2800 টাকা। গেস্ট হাউস আর হলিডে হোমগুলো মল রোড থেকে বেশ খানিকটা দূরে, এবং যাতায়াত ব্যবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। টানা কয়েকদিন মোমো খাওয়া হচ্ছিল, যে কারণে মুখটা ভাল লাগছিল না। আজকে ওই জন্য ব্রেকফাস্টে রুটি তরকারি খেয়ে কিন্তু খুব তৃপ্তি লাগছে। যাই হোক, ব্রেকফাস্ট করে নিলাম, এবারে এগোচ্ছি গাড়ির দিকে। আজকে আমরা দার্জিলিংয়ের 7 পয়েন্ট ঘুরবো। এই 7 পয়েন্ট ঘোরার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি। চলুন এগোই, ড্রাইভারের সঙ্গে কথা বলিয়ে দেবো এবং ক টাকা কি রেট পড়ছে সব কিছু থাকবে আজকের ব্লগে। দার্জিলিংয়ের সাইট সিনে আমরা 5টা জায়গা দেখেছিলাম: ঘুম স্টেশন, ঘুমের ওল্ড মনেস্ট্রি, ঘুমের নিউ মনেস্ট্রি, বাতাসিয়া লুপ আর পিস প্যাগোডা। এই সবকটা জায়গায় আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম, যার বিস্তারিত ভিডিও আগের ব্লগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ আমরা যাচ্ছি দার্জিলিংয়ের বিখ্যাত 7 পয়েন্ট ঘুরতে। বৃষ্টিস্নাত দার্জিলিংয়ে 7 পয়েন্ট ঘোরার জন্য আমরা বেরিয়েছি। তো চারপাশে পুরো মেঘলা হয়ে আছে, রাস্তা মানে অসম্ভব রোমান্টিক লাগছে। কিন্তু এই মুহূর্তে আমরা পৌঁছেছি দার্জিলিংয়ের জুতে।
তো এই হচ্ছে এন্ট্রান্স, এর নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জু। তো এখানে ভেতরে কি কি আছে দেখি, শুনেছি এখানকার রেড পান্ডা নাকি খুব বিখ্যাত। তো চলুন এগোই। এখানে এন্ট্রান্সের জন্য ইন্ডিয়ানদের জন্য চার্জ হচ্ছে 110 টাকা পার পার্সন, আর ফরেনারদের জন্য হচ্ছে 180 টাকা পার পার্সন, আর ক্যামেরার জন্য চার্জ হচ্ছে 10 টাকা করে। অন্যান্য জুতে যেরকম থাকে এখানেও কিন্তু পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে কিন্তু ঢুকেই প্রথমে একটা গাইড ম্যাপ আছে, এটা ভালো করে দেখে নেবেন। এখানে ঢোকার পরে যেটা দেখে খুব ভালো লাগলো, এন্ট্রান্সের পাশেই হচ্ছে, এইদিকে হচ্ছে লেডিস টয়লেট, আর এই নিচের দিকটা নেমে গেলে হচ্ছে জেন্টস টয়লেট। টয়লেটের কিন্তু ব্যবস্থা আছে, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিমালয়ান গোড়াল। যারা জিম করবেট রেগুলার বেসিসে পড়েন তারা কিন্তু এই হিমালয়ান ঘোরালের কথা বিভিন্ন গল্পে ওনার পড়ে থাকবেন, মানে ম্যানিটোয়ার্স অফ রুদ্রপ্রয়াগ, এই গল্পটা কিন্তু হিমালয়ান ঘোরালের কথা বহু জায়গায় বহুভাবে উনি লিখেছেন। তো এটাই হচ্ছে হিমালয়ান ঘোরাল, যেটা আপনাদেরকে আমি দেখালাম। যাই হোক, আগে এগোই, দেখি আর কি কি আছে। আমরা ওকে দেখছি আর ও আমাদেরকে দেখছে, অ্যাকচুয়ালি কে কাকে দেখছে এটা বোঝা কিন্তু খুব চাপের। এইটা হচ্ছে হিমালয়ান স্নো লেপার্ড, এটা আমরা দেখতে পাই হচ্ছে যারা স্পিতি ভ্যালি গেছি তারা দেখতে পাই। উড়িষ্যার নন্দনকানন জুতে দেখেছি যে রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ার সবসময় হাঁপাচ্ছে, কিন্তু এখানে দেখুন কত কমফোর্টেবলি এরা আছে। একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে জু খুললেই হবে না, জুয়ের যে প্রাণী রাখবেন তাকে তার মতো করে টেম্পারেচার দিতে হবে, তবে সে কমফোর্ট জোনে থাকলে কিন্তু সেও ভালো থাকবে এবং যারা দেখতে আসবেন তারাও কিন্তু শান্তি করে দেখতে পারবেন। আচ্ছা, পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কের ভিতরে আছে ভারতের প্রথম মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে রক ক্লাইম্বিং বা সামিট ক্লাইম্বিংয়ের শিক্ষা দেওয়া হয়। এটাই কিন্তু প্রথম সারা ভারতের মধ্যে, এবং এখানকার শিক্ষক ছিলেন দুই বিখ্যাত এভারেস্টজয়ী, মানে যারা প্রথম এভারেস্টে উঠেছেন, নাম তো নিশ্চয়ই জানেন, টেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি সাহেব। এনারা কিন্তু এখানে ট্রেনিং দিতেন। পরবর্তীকালে অনেক জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়, কোথাও মানালিতে, উত্তরকাশীতে, বিভিন্ন জায়গায় মাউন্টেনিং ইনস্টিটিউট হয়েছে। তো এটাই কিন্তু হচ্ছে ভারতের প্রথম, এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব। যখন আসবেন এটা কিন্তু দেখে নেবেন। এইখানে কিন্তু যে মাউন্টেনিংয়ে বিভিন্ন রকম যে নট লাগে, যে নটগুলো বাঁধতে হয়, সেই নটগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সমস্ত কিছু মডেল আকারে সাজানো আছে। আস্তে আস্তে ওঠো, হ্যাঁ। এই যে রক ক্লাইম্বিং করলে এর এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমার এমনি হাইটে ফোবিয়া আছে, একবার যখন ও ছাড়ে বলছিল না ছেড়ে দিন আমি নামিয়ে দেবো, আমি কনফিডেন্স পাচ্ছিলাম না। যাকে ঠাকুরের নাম নিয়ে হয়ে গেল। প্রচণ্ড স্ট্রেংথ লাগে, মানে আমি এইটুকুনি করেছি তাতে মানে আমার হাতে পুরো লাল হয়ে গেছে, প্রচুর স্ট্রেংথ লাগে। পদ্মজা নাইডু জু এবং এখানকার মাউন্টেনিং পার্ক দুটোই দেখা হয়ে গেছে। যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়েছি, এগোই পরবর্তী স্পটের দিকে, চলুন। চিড়িয়াখানায় কিন্তু অফ সিজন বা অন সিজন বলে কিছু হয় না, রেট সবসময় ফিক্স, সারা বছরই 110 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর যারা ফরেনার তাদের জন্য রেট হচ্ছে 180 টাকা। তবে একটা জিনিস, আজকে দার্জিলিংয়ে আমাদের থার্ড ডে, দেখে কিন্তু ভালো লাগছে যে দার্জিলিংয়ে কিন্তু ট্যুরিস্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আমরা গত দুদিন ধরে ঘুরে বেরিয়েছি, রাস্তা প্রায় ফাঁকা, বাট আজকে সকালে জুয়ের সামনে আমরা যখন জু থেকে বেরোচ্ছি তখন দেখলাম কিন্তু বেশ ভালো সংখ্যক ট্যুরিস্ট এসে গেছে।
তাহলে মার্কেট কিন্তু উঠছে, এটা বোঝা যাচ্ছে। এটা দেখে কিন্তু ভালোও লাগলো। এটা খুব আশাও করে আছে যে ট্যুরিস্ট কবে আসবে, কেননা এদের পর্যটনের ওপরই সব কিছু, এদের নির্ভরশীল জীবনযাত্রা। যাই হোক, এগোই আগের দিকে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি দার্জিলিংয়ের বিখ্যাত রোপওয়েতে। কিন্তু রোপওয়ে আজকে মাসের হচ্ছে 19 তারিখ। প্রত্যেক মাসের 19 তারিখ এখানে বহুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল, সে কারণে প্রত্যেক মাসের 19 তারিখ কিন্তু এখানকার রোপওয়ে বন্ধ থাকে। যাই হোক, আজকে ওয়েদার পুরো ফগি, যে কারণে রোপওয়েতে চড়লেও খুব একটা লাভ কিছু হতো না। সিজনে এলে কিন্তু পরিষ্কার ল্যান্ডস্কেপটা আপনি আরামসে পাবেন, এটা কিন্তু সিজনের একটা বেনিফিট। অফ সিজনে আপনি ল্যান্ডস্কেপ পাবেন না এরকম না, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তারপর গিয়ে ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। যাই হোক, এই রোপওয়েতে আরেকটা ব্যাপার আছে, প্রত্যেক দিন 500 জনকে কিন্তু এরা নিয়ে যায় এবং 500 জনকে নিয়ে আসে। তার বেশি লোক হলে কিন্তু কাউন্টার ক্লোজ হয়ে যাবে। আর এখনও অবধি এই রোপওয়েতে কিন্তু অনলাইন টিকিটের ব্যবস্থা নেই। আগামী 23 তারিখ থেকে এই রোপওয়েতে অনলাইন টিকিট হবে, তার আগে অবধি কিন্তু এই রোপওয়েতে ক্যাশ টাকায় টিকিট কাটতে হবে। এই রোপওয়েতে বড়দের জন্য টিকিট মূল্য মাথাপিছু 200 টাকা, আর ছোটদের মাথাপিছু 100 টাকা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই রোপওয়ে চলাচল করে। পৌঁছে গেছি আজকে আমাদের তৃতীয় গন্তব্য টেনজিং শেরপা রকের সামনে। টেনজিং নোরগের নামানুসারে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে এই পাহাড়ের নাম দিয়েছে টেনজিং শেরপা রক বা টেনজিং রক। তো এই হচ্ছে পাথরটা। আমার নিজের বেসিক ট্রেনিং করা আছে, আর অর্পিত একটু আগে রক ক্লাইম্বিং করছিল। তো সেই রক ক্লাইম্বিংয়ের ওখানে দেখেছেন যে ছোট ছোট মানে মডেল বা একটা জায়গার মধ্যে করা ছিল, সেখানে ছোট ছোট ধরার জন্য জায়গা আছে এবং তার উপর পা রেখে আপনি উঠতে পারবেন। এখানটা দেখুন, খুব ছোট ছোট জায়গায় জোন আছে যেগুলোতে নখ দিয়ে আপনাকে ধরে ওপরে উঠতে হবে। তাহলে মাউন্টেনিং করতে গেলে কিন্তু ভীষণভাবে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না মাউন্টেনিং করা। যার প্যাশানই বলুন, ভালোবাসাই বলুন বা পেশাই বলুন, যেটাই বলবেন না কেন, এদের কৃতিত্ব কোনোভাবে ছোট করার কোনো কিছু নেই। অসম্ভব ফিট লাগে এটা করতে গেলে। যাই হোক, এগোই পরবর্তী গন্তব্যের দিকে। এই জায়গাটা কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। যাই হোক, এগোই পরবর্তী জায়গার জন্য। एक्चुअली यहाँ पर एचएमआई ट्रेनिंग भी होता है, जो आर्मी का जो पद जू में था ना, एचएमआई। হ্যাঁ, পথে যেতে যেতে আমাদের ড্রাইভার সাহেবের কাছ থেকে জানলাম এই টেনজিং রকে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের ছাত্রদের রক ক্লাইম্বিং এর শিক্ষা দেওয়া হয়ে থাকে। এরপরে চললাম টিবেটিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টারের পথে, যা দার্জিলিং শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এখানকার টিবেটিয়ান রিফিউজি শেল্টারে। যখন চীন তিব্বতকে আক্রমণ করেছিল, সেই সময় তিব্বতীরা অনেকে দলাই লামার সঙ্গে এসে ভারতের বিভিন্ন জায়গায় তাদের বসতি স্থাপন করে, এবং দার্জিলিংয়েও সেরকম কিছু তিব্বতী ছিলেন, যাদের জন্য এই জায়গাটায় একটা টিবেটিয়ান রিফিউজি সেন্টার হয়েছে। টিবেটিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টার দার্জিলিংয়ের লেবং বলে একটি স্থানে অবস্থিত এবং 2রা অক্টোবর 1959 সালে প্রতিষ্ঠিত। জু দান নামে এক তিব্বতীয় মহিলার উদ্যোগে এবং স্থানীয় চ্যারিটির অর্থনৈতিক সহায়তায় এই তিব্বতী রিফিউজি সেলফ হেল্প সেন্টার তৈরি হয়েছিল। চীনের তিব্বত দখলের পর বহু তিব্বতীয় পরিবার ভারতের বিভিন্ন প্রান্তে এসে আশ্রয় নেয়, তার মধ্যে দার্জিলিং অন্যতম। 4টি পরিবারকে নিয়ে পথ চলা চালু করে আজ এখানে প্রায় 130টি তিব্বতীয় পরিবার যুক্ত। এখানে এলে এখানকার মিউজিয়ামে থাকা পুরনো দিনের তিব্বতীয়দের পোশাক আশাক, ছবি, বাসনপত্র, অস্ত্রশস্ত্র দেখে নিতে ভুলবেন না। এখানে তিব্বতীয়দের হাতে তৈরি বিভিন্ন রকম স্মারক, শীতবস্ত্র, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আপনারা এলে এখান থেকে জিনিসপত্র কিনতেই পারেন, তবে এখানে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন চলে না। এই টিবেটিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টারের উপরেই আছে একটা খুব সুন্দর টিবেটিয়ান মনেস্ট্রি, অবশ্যই যাবেন। মনেস্ট্রির পজিটিভ ভাইবস আপনার মনকে অভিভূত করবে। ওং মামে পদ্মে হুঁ, ওং মামে পদ্মে হুঁ, ওং মামে পদ্মে হুঁ।
মনেস্ট্রি থেকে দূরে পাহাড়ের একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। মন যতই বিক্ষিপ্ত থাকুক না কেন, যতই অশান্ত থাকুক না কেন, এখানে এলে কিন্তু একদম শান্ত হয়ে যাবে, এটুকু বলতে পারি। পৌঁছে গেছি আমাদের অন্তিম গন্তব্য দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগানে। দার্জিলিংয়ের চা শুধু পশ্চিমবঙ্গে বিখ্যাত নয়, পৃথিবী খ্যাত। আর হবে নাই বা কেন, এখানকার পরিবেশ এবং মাটি একদম চায়ের জন্য আদর্শ। দার্জিলিং এলে কিন্তু এই চা বাগান ঘুরতে কিন্তু কখনোই ভুলবেন না, কারণ এর উপরেই কিন্তু আমাদের একটা গর্ব। পশ্চিমবঙ্গের কথা উঠলেই যেমন রয়্যাল বেঙ্গলের টাইগারের কথা ওঠে, ঠিক সেরকমভাবেই উঠে আছে কিন্তু দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের কথা। আর এই চারদিকে মেঘ, হালকা হালকা বৃষ্টি, এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে, ফাটাফাটি লাগছে কিন্তু। তবে ওয়েদার পরিষ্কার হলে তার বিউটি অন্যরকম হতো, মেঘলাচ্ছন্ন ওয়েদারের বিউটি কিন্তু অন্যরকম। চা বাগানের পাশের দোকানে চা পাতা বিক্রি হয়, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে চা পাতা নিতেই পারেন, দাম মোটামুটি রিজনেবল। যদি টি প্লাকিং দেখতে হয় তাহলে কিন্তু সিজন হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে ট্যুরিজমের যেটা অফ সিজন সেটা হচ্ছে কিন্তু টি প্লাকিংয়ের সিজন। টি প্লাকিং দেখতে গেলে কিন্তু আপনাকে এই সময়গুলোতেই আসতে হবে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য এখানে কিন্তু এখন টি প্লাকিং হচ্ছে না। অবশেষে দার্জিলিংয়ের আজকের সাইট সিন কমপ্লিট করে আমরা এবারে এগোলাম লাঞ্চের উদ্দেশ্যে। মানে আমাদের টোটাল জায়গাটা ঘুরতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগেছে। কাল যেরকম আমরা হেঁটে হেঁটে লোকাল ট্রান্সপোর্টে ঘুরেছিলাম, দার্জিলিংয়ের 7 পয়েন্ট যে সাইট সিন আছে সেটা কিন্তু লোকাল ট্রান্সপোর্টে করা সম্ভব নয়, এর জন্য আপনাকে গাড়ি বুক করতে হবে। সবকটা জায়গায় কিন্তু পুরোপুরি অফ সাইডে, আর যেহেতু এখন অফ সিজন সেই জন্য আমাদের ঘোরার জন্য গাড়ি ভাড়া পড়েছে 2000 টাকা। আমরা এই দাজুর থেকে গাড়ি নিয়েছিলাম। दाजू आपका नाम क्या है? दवा दावा, नीम दावा। और आपका मोबाइल नंबर? 94343 94343 80504। 80504। और सीजन में रेट कितना होते हैं दाजू? सीजन में ऐसे पूरा दिन भर घूमने से आपको 3035। मतलब ये जो आज 7 पॉइंट हम लोग घूमे हैं वो कितना लेते हैं आप लोग सीजन में? सीजन में 3035 रुपये। 3000 से 35? 8 बजे से शाम को 6-7 बज जाएगा। 6-7 বাজে গেছে। কালকেও আমরা যেখানে খেয়েছিলাম হোটেল মহাকাল, আজও কিন্তু সেখানেই খেতে এসেছি। এটা হচ্ছে স্পেশাল এক থালি। এখানে হাঁসের ডিম আছে 2 পিস, একটা ভাজা আছে ঝিঙে আলু ভাজা, চাটনি, মিষ্টি, ডাল আর আলু পনিরের তরকারি, এটা আর আলু চোখা, আর তার সঙ্গে পাঁপড়। এই হচ্ছে মেনু। খাবারের স্বাদ কিন্তু নো ডাউট ভালো, আর পনির দিয়েছে, ভালোই খেতে। আপনারা এলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া করে একবার হোটেলে ফিরি, তারপর আবার কথা হচ্ছে। দার্জিলিংয়ে অফ সিজন আর অন সিজনের মধ্যে হোটেল এবং গাড়িতে প্রায় 30 to 40% রেটের ডিফারেন্স থাকে। এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট অফ সিজনে আসার। তবে যদি সিনিক বিউটির কথা বলি, অন সিজনে এলে তো আপনি সবসময় সিনিক বিউটি পাবেন, বাট অফ সিজনে সিনিক বিউটিটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে বিউটি নেচারকে উপভোগ করার জন্য। তবে দার্জিলিং এমন একটা জায়গা যেখানে প্রতিটা সিজনের বিউটি এক এক রকমের হয়। এই সময়ের বিউটি যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই পেয়েছি। আবার যখন সিজনে আসবো বা নভেম্বর ডিসেম্বর মাসে যদি কখনো আসি, তখনকার বিউটি আরেক রকম হবে। সেটা কীরকম হবে সেটা তখন যখন আসবো তখনই দেখাবো আপনাদেরকে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।